ছোট্ট বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমরা এখানে একটু সমাস নিয়ে আলোচনা করি। বাংলা ব্যাকরণে সমাস একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো, সমাস বলতে কি বুঝি সেটা নিয়ে আমরা একটু ভাবি বা বলি। সমাস কথার অর্থ হলো সংক্ষেপ। সমাস বলতে বোঝায় একটা বড় বাক্য বা বাক্যাংশকে ছোট করে প্রকাশ করা। এটাই হলো সমাস। সমাস তিনটি বা চারটি বা দুটি পদ নিয়ে গঠিত হয়ে একটি পদে পরিণত হয়। অর্থাৎ বড় বাক্য বা বাক্যটাকে আমরা ছোট করে বলছি, অর্থটা প্রায় একই থাকছে। এটাই হলো সমাস। তাহলে সমাসের সংজ্ঞা বলতে আমরা কি বলবো? সমাসের সংজ্ঞা বলতে বলবো দুই বা ততোধিক অর্থ সম্পর্কযুক্ত পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। দুই বা ততোধিক অর্থ সম্পর্কযুক্ত পদের এক পদে পরিণত হওয়াকে সমাস বলে। যেমন ধরো, ক্ষণ ব্যাপিয়া কাল ক্ষণকাল, সিংহ চিহ্নিত আসন সিংহাসন। এখানে ক্ষণ ব্যাপিয়া কাল, এই এতগুলি পদ মিলে আমরা একটা পদ করছি, ক্ষণকাল। গঠিত হয়েছে তিনটি পদ মিলে গঠিত হলো একটি পদ, ক্ষণকাল। সিংহ চিহ্নিত আসন, এই তিনটি পদ নিয়ে গঠিত হলো সিংহাসন। এটাই হলো সমাস। অর্থাৎ দুই বা ততোধিক অর্থ সম্পর্কযুক্ত পদের এক পদে পরিণত করাকে বলা হয় সমাস। এবার সমাসে যে পদগুলো নিয়ে আমরা সমাসটা গঠন করছি সেইগুলোকে বলা হয় সমসমান পদ। অর্থাৎ যেসব পদের সাহায্যে সমাসবদ্ধ পদটির ব্যাখ্যা করা হয় তাদের সমসমান পদ বলে। যে পদগুলির মধ্যে দিয়ে সমাস হচ্ছে সেগুলো হচ্ছে সমসমান পদ। যেমন সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। এখানে সিংহ চিহ্নিত আসন, এই তিনটে পদ হলো সমসমান পদ। সমসমান পদের প্রথমে যেটা বসে তাকে বলা হয় পূর্বপদ, এবং পরে যেটা বসে তাকে বলা হয় উত্তরপদ। এখানে তাহলে সিংহ চিহ্নিত আসন, এখানে সিংহটা হলো পূর্বপদ আর আসনটা হলো উত্তরপদ। যেহেতু প্রথমে বসেছে সিংহ তাই পূর্বপদ, এবং শেষে আসন বসেছে তাই সেটি হলো উত্তরপদ। এটা গেল সমসমান পদ। এইবার বলছে সমাসবদ্ধ পদ কাকে বলে। সমাসের ফলে একাধিক পদ মিলিত হয়ে যে নতুন পদ তৈরি করে। অর্থাৎ সমসমান পদগুলির পারস্পরিক মিলনে যে এক পদীকরণ হচ্ছে, সেই একটি পদকে, যে নতুন পদটিকে বলা হয় সমাসবদ্ধ পদ বা সমস্ত পদ। অর্থাৎ এখানে কোনটা হবে? সিংহ চিহ্নিত আসন সমান সিংহাসন। তাহলে সিংহাসনটা হলো নতুন পদ, এখানে সিংহাসনটা হলো সমস্ত পদ বা সমাসবদ্ধ পদ। তাহলে এই গেল সমাসবদ্ধ পদ, সমসমান পদ। আর ব্যাস বাক্য কোনটা হচ্ছে? যে বাক্য বা পদগুলোর দ্বারা সমাস তৈরি হচ্ছে সেই গোটা বাক্যটি হলো ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। ব্যাস বাক্যকে বিগ্রহ বাক্য বলা হয়। যে বাক্য বা বাক্যাংশের মাধ্যমে সমাসবদ্ধ পদকে ভেঙে সমসমান পদের মধ্যে দিয়ে বুঝিয়ে দেওয়া হয় তাকে বিগ্রহ বাক্য বলা হয়। আচ্ছা, এই সমাসের ক্ষেত্রে সমাস পড়ার সময় আমাদের একটু গণ্ডগোল হতে পারে যে সন্ধিতেও তো একটা পরস্পর মিলন হচ্ছে। হ্যাঁ, তাহলে সন্ধি আর সমাসের মধ্যে তফাৎ কি? সমাস আর সন্ধি কাকে বলে? সমাসে কিন্তু অর্থপূর্ণ দুই বা ততোধিক পদের মিলন হয়। সন্ধিতে কি হয়? অর্থপূর্ণ ধ্বনির মিলন। তাহলে আমরা সন্ধি আর সমাসের পার্থক্যটা একটু বুঝে নিই। সন্ধি হলো ধ্বনির মিলন, সমাস হলো পদের সঙ্গে পদের মিলন। সন্ধিতে হয় বর্ণের সঙ্গে বর্ণের মিলন, সমাসে হয় পদের সঙ্গে পদের মিলন। যেমন যুগান্তর, এটা যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি হবে যুগ যুক্ত অন্তর। যুগ যুক্ত অন্তর যুগান্তর, এটা হলো সন্ধি। এখানে যুগে গয়ের অ এবং
অন্তরের অ, দুই মিলে হয়েছে আ, যুগান্তর। কিন্তু সমাসে দুই বা ততোধিক পদের মিলন, যেমন যুগান্তরকে যদি আমরা সমাস করি তখন বলতে হবে অন্য যুগ। অন্য যুগ মানে যুগান্তর। তাহলে এখানে পদের মিলন হলো। সন্ধিতে পদগুলির অর্থ অক্ষুণ্ণ থাকে। সমাসে কখনো পূর্বপদের অর্থ প্রাধান্য পায়, কখনো উত্তর পদের অর্থ প্রাধান্য পায়, আবার কখনো কখনো বা অন্য পদের অর্থ প্রাধান্য পায়। সন্ধিতে পূর্বপদের বিভক্তির লোপ হয় না, আর সমাসের ক্ষেত্রে অলুক সমাস ছাড়া সব ক্ষেত্রেই পূর্বপদের বিভক্তির লোপ পায়। সন্ধিতে পদের ক্রমটা অপরিবর্তিত থাকে, মানে পরপর যেভাবে সন্ধিতে হয় পদটা যোগ করেও যখন আমরা পাই তখন সেটা একই পদ একইভাবে ক্রমানুসারে থাকে। সমাসে কখনো কখনো ক্রমের বিপরীত হয়। যেমন সন্ধিতে দেখো গ্রন্থযুক্ত আগার, গ্রন্থাগার এরকম হয়। আর সমাসের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে দেখা যায় পথের রাজা, এখানে পথের পদটা আগে থাকলেও পথের রাজা এটা সমাসবদ্ধ পদ হবে রাজপদ। অতএব এটা ক্রমের অনুসারে হলো না সমাসে। আচ্ছা, এবার সমাসের ক্ষেত্রে আমরা সাধারণত পাঠ্য 9 প্রকার সমাস লক্ষ্য করে থাকি। এখানে 9 প্রকার সমাসের কথা বলা হয়েছে তোমাদের। এবার কোন কোন সমাসে 9 প্রকার সমাসের নামগুলো তাহলে বলি আমি একটু। দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, তৎপুরুষ সমাস, অব্যয়ীভাব সমাস, বহুব্রীহি সমাস, দ্বিগু সমাস, নিত্য সমাস, অলোপ সমাস, বাক্যাশ্রয়ী সমাস। এই 9 প্রকার সমাসের কথা উল্লেখ আছে। এবার কোনো সমাসে পূর্বপদের প্রাধান্য, কোনো সমাসে আবার উত্তর পদের প্রাধান্য, কোথাও দুটি পদই প্রাধান্য পায়, আবার কোথাও কোথাও অন্য এক পদ প্রধান হয়ে ওঠে। এক্ষেত্রে কোন কোন সমাসের কোন পদের প্রাধান্য ঘটে এটা একটু জানা দরকার। পূর্বপদের প্রাধান্য ঘটে অব্যয়ীভাব সমাসে, উত্তর পদের প্রাধান্য ঘটে কর্মধারায়, তৎপুরুষ, দ্বিগু 3টে সমাসে, আর উভয় পদের প্রাধান্য ঘটে দ্বন্দ্ব সমাসে। আর বহুব্রীহি সমাসে অন্য পদ প্রধান হয়ে ওঠে। এবার এই 9 প্রকার সমাস সম্পর্কে আমরা একটু আলোচনা করব। 9 প্রকার সমাস প্রথমেই আমরা বলতে পারি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস প্রথমেই আমরা বলছি দ্বন্দ্ব সমাস। এই যে সমাসে সমসমান পদগুলি একটি সংযোজক অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং প্রতিটি পদের সমান প্রাধান্য প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। যে সমাসে সমসমান পদগুলির মধ্যে পদগুলি অব্যয় দ্বারা যুক্ত থাকে এবং প্রতিটি পদের সমান প্রাধান্য প্রতীয়মান হয় তাকে বলা হয় দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব শব্দের অর্থ সাধারণত সংঘাত, ঝগড়া। সমাসের ক্ষেত্রে দ্বন্দ্ব শব্দের অর্থ কিন্তু মিলন। এবার যেমন দ্বন্দ্ব সমাস দিন ও রাত, এটা দ্বন্দ্ব সমাস। আবার একই কাজ করছে, কাজ ও কর্ম, সেটাও দ্বন্দ্ব সমাস। বিপরীতার্থক একটা হচ্ছে আকাশ ও পাতাল, এটাও দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলিকে বিচার করে আমরা বেশ কয়েকটি ভাগে ভাগ করতে পারি। যেমন বিশেষ্য পদ আর বিশেষ্য পদ, দুটোই বিশেষ্য পদ, এর মধ্যে দ্বন্দ্ব হচ্ছে। মশা ও মাছি, পুঁথি ও পত্র, পুঁথিপত্র, মশা ও মাছি, মশা মাছি একসাথে বলি, এটা হচ্ছে দ্বন্দ্ব। আবার কখনো কখনো বিশেষণ, নরম গরম, সহজ সরল, তাহলে নরম ও গরম, সহজ ও সরল, এগুলো হচ্ছে দ্বন্দ্ব। একসঙ্গে দুটো কাজ করা বোঝাচ্ছে, উভয় পদই ক্রিয়া বিশেষ্য। খাওয়া পড়া, খাওয়া ও পড়া, দেখা শোনা, দেখা ও শোনা, এগুলো হচ্ছে দ্বন্দ্ব উভয় পদে। আবার সমার্থক দ্বন্দ্ব আছে, যেমন হচ্ছে আত্মীয় স্বজন। আত্মীয় বলতে যা বুঝি, স্বজন বলতে তাই। সে আত্মীয় স্বজন সমান হচ্ছে আত্মীয় ও স্বজন মিলে হচ্ছে আত্মীয় স্বজন।
বন ও জঙ্গল মিনে হচ্ছে বন জঙ্গল, এগুলো হলো সমার্থক দ্বন্দ্ব। আর প্রায় সমার্থক, যেমন হাট ও বাজার, হাট আর বাজার দুটোই প্রায় কাছাকাছি, হাট ও বাজার, হাট বাজার। আবার বিপরীতার্থক শব্দেরও দ্বন্দ্ব হয়, যেমন লঘু ও গুরু, লঘু গুরু, দেনা ও পাওনা, দেনা পাওনা, এরকম। আর সর্বনাম পদের দ্বন্দ্ব হয়, এটা ও ওটা, এটা ওটা, তুমি ও আমি, তুমি আমি। অলোপ দ্বন্দ্ব হয়, যে সমসমান দ্বন্দ্ব সমাসে, যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলোর অর্থ বিভক্তি লোপ পায় না তাকে অলোপ দ্বন্দ্ব বা অলোপ দ্বন্দ্ব বলা হয়। যে দ্বন্দ্ব সমাসে সমসমান পদগুলির বিভক্তি লোপ পায় না। হাটে ও বাজারে, হাটে বাজারে, এখানে কিন্তু হাটের যে বিভক্তি সেটা লোপ পায়নি। হাতে ও পায়ে, হাতে পায়ে। অ্যাক্সেস দ্বন্দ্ব, এটা একটি ইম্পর্টেন্ট জিনিস, প্রায় পরীক্ষায় প্রশ্ন আসে, একটি অ্যাক্সেস দ্বন্দ্বের উদাহরণ দাও। এখানে অ্যাক্সেস দ্বন্দ্ব মানে আমরা, তুমি, সে ও আমি, তোমরা, সে ও তুমি, একটি মাত্র পদ ছাড়া অন্য পদগুলো বিলুপ্ত হয়ে যায়। অ্যাক্সেস দ্বন্দ্ব সমাসে একটি মাত্র পদ ছাড়া অন্য পদগুলো বিলুপ্ত হয়ে যায়, এইটিকে বলে অ্যাক্সেস দ্বন্দ্ব। আবার বহু পদ নিয়েও দ্বন্দ্ব সমাস হয়, বহু পদ নিষ্পন্ন দ্বন্দ্ব। শঙ্খ চক্র গদা পদ্ম, শঙ্খ চক্র গদা ও পদ্ম। স্বর্গ মর্ত্য পাতাল, স্বর্গ মর্ত্য ও পাতাল। সম্বন্ধবাচক দ্বন্দ্ব হয়, বাপ মা, বাপ ও মা, পিতা পুত্র, পিতা ও পুত্র। অনুচর শব্দের দ্বন্দ্ব হয়, হাঁড়ি ও কুড়ি। প্রতিচর শব্দের দ্বন্দ্ব হয়, স্বামী ও স্ত্রী, স্বামী স্ত্রী, দিন ও রাত, এরকম। এইভাবে দ্বন্দ্ব সমাসকে অনেকভাবে ভাগ করা যায়। এরপর আসছে কর্মধারায় সমাস। আমরা এই পরের ভিডিওতে বাকি সমাস নিয়ে আলোচনা করব। এখন এই পর্যন্তই থাক, দ্বন্দ্ব সমাসটাই এখানে আলোচিত হলো। ঠিক আছে বন্ধুরা, তাহলে পরের ভিডিওর জন্য আমরা একটু অপেক্ষা করি। যদি আমার অডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ওকে।